আজ যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম কালো মেয়ে। গল্পটি লিখেছেন অদিতি ঘোষ। বাবা কুশল সেনগুপ্ত যখন মারা যান তখন কৌশিকের বয়স সবে 22। ওর তখন এমএসসি ফাইনাল ইয়ার। বাবার আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছিলেন মা সুজাতা সেনগুপ্ত। স্বামী হারানোর শোক সামলে উঠতে বেশি সময় পাননি তিনি। সংসারের একমাত্র উপার্জনশীল মানুষটা মাত্র 48 বছর বয়সে মারা যেতেই মাথা চাড়া দিয়ে উঠেছিল সংসার চালানোর চিন্তা। 4 জন মানুষের সংসার, সকলের খাওয়া পড়া, ছেলে মেয়েদের পড়ানোর খরচ চলবে কোথা থেকে, সেই চিন্তায় অস্থির হয়ে উঠেছিলেন তিনি। প্রাইভেট ফার্মে ভালো পোস্টে চাকরি করতেন কুশল, কিন্তু তিনি ছিলেন অমিতব্যয়ী। সঞ্চয়ের মানসিকতা কোনোদিনই ছিল না। যা উপার্জন করতেন তার প্রায় সবটাই খরচ করে ফেলতেন। প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি মিলিয়ে যে টাকাটা পাওয়া গিয়েছিল সেটা মায়ের নামে এমআইএস করে দিয়েছিল কৌশিক। মাসে মাসে সুদ যা পাওয়া যেত তাই দিয়ে সংসার চালানো দুর্দায় হয়ে পড়েছিল। এর উপর ছিল ভাই বোনেদের পড়াশোনার খরচ। 4 বছরের ছোট বোন নীলাঞ্জনা তখন বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ত, আর ভাই সৌভিক ক্লাস 11-এ। কৌশিকের সামনে তখন ফাইনাল পরীক্ষা, তবু শুরু করলো বাড়িতেই টিউশন পড়াতে। আগাগোড়া ফার্স্ট হয়ে এসেছে যে ছেলে, তার ছাত্রছাত্রীর অভাব হলো না। রাত জেগে পড়াশোনা করতো নিজে। সকালে 2 ব্যাচ ও সন্ধ্যে থেকে 2 ব্যাচ স্টুডেন্ট পড়াতো ও। কৌশিকের ভাগ্য সুপ্রসন্ন ছিল। এইভাবে বছরখানেক চলার পরই ব্যাংকিং সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেল ও ক্লারিক্যাল পোস্টে। তাও টিউশনি পড়ানো বন্ধ করলো না ও। এতে সংসারের সচ্ছলতা এলো। কিন্তু সুজাতা ছেলের এই অত্যন্ত খাটুনি মেনে নিতে পারছিলেন না। উনি প্রায় রোজই বলতেন, এত খাটুনি তোর শরীরে নিতে পারবে না, এবার তুই অসুস্থ হয়ে পড়বি। কৌশিক বলতো, নীলার বিয়ের জন্য টাকা চাই যে মা, ওর বিয়ে দিয়ে আমি আর এত টিউশনি করব না। তাছাড়া তোমার আশীর্বাদ থাকলে আমার কিচ্ছু হবে না। তুমি আমাকে নিয়ে একদম দুশ্চিন্তা করবে না। দিনগুলো পেরিয়ে যাচ্ছিল গতানুগতিকভাবে। উদয়স্ত পরিশ্রমের মধ্যেও কৌশিকের ভালো লাগার জায়গা ছিল ভাই বোনদের সঙ্গ। দাদা অন্ত প্রাণ নীলা সৌভিক রাত্রে খেতে বসে নিজেদের সারাদিনের জমানো কথা উজাড় করে দিত দাদার কাছে। তখন এক অদ্ভুত ভালো লাগায় ভরে যেত কৌশিকের মন। সুজাতা কথা বলার সুযোগই পেতেন না, তবু তিনি খুশি হতেন ছেলে মেয়েদের মধ্যে এত ভাব দেখে। নীলা সেবার এমএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছে, আর সৌভিকের বিটেক 4th ইয়ার। সেদিনের 22 বছরের কৌশিকের তখন 27। অন্য বন্ধুরা যখন প্রেম করছে, জীবনকে উপভোগ করছে, কৌশিক তখন সংসারের জোয়াল টানতে ব্যস্ত। পরিবারের অন্য সকলের কথা ভাবতে ভাবতে কেটে যায় ওর দিন। নিজের কোনো শখ আহ্লাদ মেটানোর চেষ্টাও করে না। কৌশিকের ইচ্ছে ছিল নীলাঞ্জনা নিজের পায়ে দাঁড়ানোর পর ওর বিয়ে দেবে, কিন্তু সুজাতার হঠাৎ করে হার্টের অসুখ ধরা পড়ায় উনি অস্থির হয়ে উঠলেন নীলার বিয়ে দেওয়ার জন্য। উপযুক্ত পাত্রও জুটে গেল। সুজাতার এক দুঃসম্পর্কের বোনের ছেলের বিয়ের জন্য ওরা পাত্রী খুঁজছিল। মায়ের কথায় সেখানে যোগাযোগ করলো কৌশিক। পাত্র ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরে। এক দেখাতেই নীলাকে পছন্দ হয়ে গেল পাত্রপক্ষের। ওরা বলল, নীলার আরও পড়াশুনো করা বা চাকরি করার ব্যাপারে ওদের কোনো আপত্তি নেই। এরপর নীলাও আর বিয়েতে আপত্তি জানালো না। বোনের বিয়ের জন্য টাকা সঞ্চয় করে রেখেছিল কৌশিক আগেই, তাই 15 দিনের মধ্যেই একটা দিন দেখে বিয়ে হয়ে গেল নীলাঞ্জনার। নিজের বিয়ের 3 মাস পরেই এক রবিবার নীলাঞ্জনা এলো ওর মামাতো ননদ শ্রেয়াকে নিয়ে। শ্রেয়া প্রাইমারি স্কুলের টিচার। শ্রেয়ার গায়ের রং বেশ কালো, তবে সুশ্রী, সুন্দর গানের গলা। বয়সটা কৌশিকের কাছাকাছি। শ্রেয়ার ব্যবহার, কথাবার্তা বলার ভঙ্গিমা, ওর গান সবই ভালো লাগে নীলাঞ্জনার। তাই বিশেষ উদ্দেশ্য নিয়ে শ্রেয়াকে বাড়িতে নিয়ে এসেছে নীলাঞ্জনা। শ্রেয়া গান জানে শুনে সন্ধেবেলায় ওকে গান গাইতে অনুরোধ করলেন সুজাতা। শ্রেয়া বেশ কয়েকখানা রবীন্দ্রসঙ্গীত ও পুরনো দিনের আধুনিক গান গাইল। সুজাতা খুব প্রশংসা করলেন গানের। গান শুনে শ্রেয়াকে ভালো লেগে গেল কৌশিকের। দুজনেই দুজনকে আভাসে ইঙ্গিতে জানালো নিজেদের ভালো লাগার কথা। নীলাঞ্জনা মায়ের কাছে প্রস্তাব রাখল কৌশিকের সঙ্গে শ্রেয়ার বিয়ের। কিন্তু এই বিয়েতে মত দিলেন না সুজাতা সেনগুপ্ত। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এত কালো মেয়েকে কখনোই নিজের ছেলের বউ করতে পারবেন না তিনি। কারণ এত কালো মেয়ে বিয়ে করলে তার সন্তানেরাও কালো হবে। মাকে অনেক বোঝানোর চেষ্টা করল নীলাঞ্জনা, কিন্তু সুজাতা তার সিদ্ধান্তে অনড় রইলেন। পরদিন বিকেলে যাবে বলে এসেছিল নীলাঞ্জনা,
কিন্তু মায়ের উপর বিরক্ত হয়ে সকালেই চলে গেল ও। ওরা চলে যাওয়ার আগে কৌশিক নীলাকে একান্তে ডেকে বলল, জীবনে যদি কোনো দিন বিয়ে করি তাহলে অবশ্যই কোনো কালো মেয়েকেই বিয়ে করব। নীলাঞ্জনা বলল, তাহলে শ্রেয়াকেই বিয়ে কর। কৌশিক বলল, সেটা সম্ভব নয়। মায়ের জিদ আমি জানি। মায়ের মতের বিরুদ্ধে গিয়ে যদি আমি শ্রেয়াকে বিয়ে করি তাহলে মা কোনোদিনই ওকে অন্তর থেকে মেনে নেবে না। ফলে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে না, আর তাতে শ্রেয়া কষ্ট পাবে। আমি সেটা চাই না। কৌশিকের যুক্তি যে অকাট্য সেটা বুঝল শ্রেয়া, তাই এ প্রসঙ্গে আর কোনো কথা বলল না। এরপর পেরিয়ে গেছে আরও 4টে বছর। নীলাঞ্জনা রিসার্চ করার পর একটা ওষুধের কোম্পানিতে চাকরি পেয়েছে। এদিকে সৌভিকও বিটেক পাশ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। কৌশিকের বয়স এখন 31। শ্রেয়াকে নাকচ করার পর কৌশিকের সামনে বিয়ের প্রসঙ্গ তুলতে এতদিন সাহস হয়নি সুজাতার। আজ সৌভিককে দিয়ে কৌশিকের কাছে বিয়ের কথা তোলালেন উনি। তারপর নিজে অংশ নিলেন তাতে। কৌশিক বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি সৌভিকের বিয়ের পর আমি বিয়ে করব। তুমি বরং সৌভিকের জন্য মেয়ে দেখো, আর যদি ওর পছন্দের কেউ থাকে তাহলে তার সঙ্গেই যোগাযোগ করো। সুজাতা বললেন, তাই আবার হয় নাকি? বড় ভাই থাকতে ছোট ভাইয়ের আগে বিয়ে দিলে সেটা দৃষ্টিকটু হবে। কৌশিক হেসে বলে, এরকম হাজার হাজার হচ্ছে মা। এখনকার দিনে এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। সৌভিক বলল, তোর বিয়ের আগে আমি কখনোই বিয়ে করব না দাদা। বৌদি বাড়িতে আসবে, তারপর আমি বিয়ের পিঁড়িতে বসব। কৌশিক বলল, বিয়ে করতে পারি আমি একটাই শর্তে। আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করব। মেয়ে যেমনই হোক তাকে মেনে নিতে হবে মাকে। অনন্য উপায় সুজাতা বললেন, বেশ তাই হবে। কৌশিক এখন স্টেট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওই ব্যাংকের ক্যাশিয়ার স্বপন মুখার্জির সঙ্গে প্রথম থেকে বেশ ভালো সম্পর্ক ওর। 40 স্বপন রায় প্রায় দুঃখ করেন তার ছোট বোনের বিয়ে দিতে পারছেন না বলে। কদিন আগে লাঞ্চ টাইমে একসঙ্গে বসে খাচ্ছিলেন কৌশিক ও স্বপন। সেদিন স্বপন সবটা বললেন। আমার ছোট বোন ঋতু MA পাশ করেছে 3 বছর আগেই। এখন বয়স 25+। খুব ভালো গান গায়। নিজে একটা গানের স্কুলও খুলেছে। ছাত্রছাত্রীর সংখ্যা মন্দ নয়। তাছাড়া সব কাজে পটু। উচ্চতা, ফিগার, মুখশ্রী সবই মানানসই। তবে একটাই কারণে বিয়ে হচ্ছে না ওর। ওর গায়ের রঙটা কালো। যেখান থেকেই দেখতে আসে গায়ের রঙের জন্য অপছন্দ করে। 3-4 বার পাত্রপক্ষের সামনে বসেছিল ও। এখন ওই মেয়ে জিদ ধরেছে আর কোনো পাত্রপক্ষের সামনে বসবে না ও। বিয়ে না করেই জীবনটা কাটিয়ে দেবে। কিন্তু মা সেটা মেনে নিতে পারছেন না। তাই আমরা ওকে না জানিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো ভালো ছেলের সন্ধান পেলে যোগাযোগ করি। ওর ফটো দেখাই, আর প্রথমেই জানিয়ে দিই যে ওর গায়ের রং কালো। তার ফলে কেউ আর মেয়ে দেখতে আসে না। মায়ের মধ্যে তো রীতিমতো হতাশা এসে গেছে। বিয়েটা হয়ে গেলে মা একটু শান্তি পায়। সব শুনে শ্রেয়ার কথা মনে পড়ে গিয়েছিল কৌশিকের। ও বলেছিল, সত্যি কি বিচিত্র সব মানসিকতা। গায়ের রং কালো হলে মেয়েদের সব গুণ চাপা পড়ে যায়, অথচ একটা কালো ছেলে এস্টাবলিশড হলে তার গায়ের রং নিয়ে মাথা ঘামায় না সুন্দরী মেয়ের মা বাবারাও। স্বপন বলেছিলেন, তোমার চেনা জানা যদি কেউ থাকে একটু দেখো ভাই। কৌশিক বলেছিল, অবশ্যই দেখব। আজ লাঞ্চ ব্রেকে স্বপন মুখার্জির সঙ্গে দেখা করে কৌশিক বলল, স্বপনদা, আপনি বলেছিলেন আপনার বোনের জন্য পাত্র দেখতে। আমি পাত্র পেয়েছি। স্বপন বললেন, বলো কি পেয়েছ? আচ্ছা, তাকে বলেছ তো যে ঋতুর গায়ের রং কালো? কৌশিক বলল, সে আপনার বোনের কথা সব জেনেই বিয়ে করতে রাজি হয়েছে। পাত্রের বাড়ি কোথায়, কি করে? কৌশিক বলল, পাত্র আপনার সামনে বসে। উচ্ছ্বসিত গলায় স্বপন বললেন, কি বলছো তুমি? তুমি আমার বোনকে বিয়ে করতে চাও? এ যে কল্পনার অতীত। কিন্তু তোমার মা, বোন, ভাই তারা কি ওকে পছন্দ করবে? কৌশিক বলল, জাস্ট ফর্মালিটি হিসেবে দেখতে আসবে ওরা। তবে আমার সিদ্ধান্তকে মেনে নিতে হবে সকলকে। পরশুদিন রবিবার, ওই দিন বিকেলে আমি, মা, ভাই ও বোনকে নিয়ে যাব আপনার বাড়ি। বেশি কোনো আয়োজন করবেন না, একটু চায়ের, বেশি কিছু নয়। চশমা খুলে চোখের জল মুছতে মুছতে স্বপন বললেন, বিয়েটা শেষ পর্যন্ত হোক বা না হোক, তুমি যে আমাদের কথা ভেবেছ এই অনেক। রবিবার বিকেলে কৌশিক, নীলাঞ্জনা, সৌভিক ও সুজাতাকে নিয়ে এসেছে স্বপন মুখার্জির বাড়ি।
ওদের গাড়ি গেটের সামনে আসতে স্বপন মুখার্জি স্ত্রী লাবণ্যকে নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওদের সঙ্গে করে নিয়ে এসে ড্রয়িং রুমে বসালেন। আলাপ পরিচয় সম্পূর্ণ হতেই সুজাতা মেয়ে দেখানোর জন্য তাগাদা লাগালেন। স্বপন বললেন, আগে একটু মিষ্টুমুখ করুন, তারপর ডাকছি মেয়েকে। কথা শেষ হতে না হতেই দেখা গেল স্বপনের বছর দশেকের মেয়ে দু হাতে দুটো মিষ্টির প্লেট নিয়ে ঢুকছে। ওর পিছু পিছু ঢুকছে লাবণ্য, তারও হাতে দুটো মিষ্টির প্লেট। সবশেষে জলের গ্লাস ভর্তি ট্রে নিয়ে ঢুকলো এই বাড়ির পরিচারিকা। সুজাতা বললেন, এ কি করেছেন আপনারা? এত খাওয়া যায় নাকি? নীলাঞ্জনা বলল, আমি সিঙ্গারা আর ভেজিটেবিল চপটা খাবো, মিষ্টি একটাও খাবো না। লাবণ্য বললেন, তা হয় না, আমি বরং একটা প্লেট এনে কিছু মিষ্টি তুলে নিচ্ছি। সৌভিক বলল, আমার কোনো প্রবলেম নেই, আমি সব খেয়ে নিতে পারবো। সৌভিক ছাড়া সকলের প্লেট থেকে বেশ কিছু মিষ্টি তুলতে হলো লাবণ্যকে। খেতে খেতে কথা হচ্ছিল। সবাই স্বপনের মেয়ে রিমির সঙ্গে বেশি কথা বলছিল। ভারী মিষ্টি দেখতে রিমিকে। নীলাঞ্জনা কোলের কাছে বসে ওকে আদর করছিল। লাবণ্য উঠে পড়ে বললেন, দেখি ঋতুর মনে হয় এতক্ষণে চা করা হয়ে গেছে, ওকে নিয়ে আসতে বলি। নীলাঞ্জনা বলল, আমার তো ঋতুর ফটো দেখে বেশ লেগেছে, ফোনে কথাও হয়েছে, এবার একটু সামনাসামনি আলাপ হোক। লাবণ্য উঠে যাওয়ার 5 মিনিটের মধ্যেই ঋতু চায়ের ট্রে নিয়ে ঢুকলো। স্বপন বললেন, এই আমার ছোট বোন ঋতুশ্রী। তবে এই ঋতুশ্রী নামটা বেশি ব্যবহার হয় না, সবাই ঋতু নামেই ওকে চেনে। একটা আকাশ নীল রঙের সিল্ক শাড়ি ও একটা লাল রঙের লম্বা হাতা ব্লাউজ পরে আছে ঋতু। মুখে হালকা প্রসাধন করেছে ও। কানে দুটো ঝোলা দুল, কপালে একটা ছোট্ট টিপ, হাতে দুটো সরু বালা। এখানেই সাজসজ্জা শেষ। 5 ফুট 5 ইঞ্চি হাইট ও টান টান চেহারার সঙ্গে বেশ খাপ খেয়ে গেছে চওড়া সিলভার পাড়ের সিল্ক শাড়িটা। সেন্টার টেবিলের উপর চায়ের ট্রেটা নামিয়ে রেখে সুজাতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো ঋতু। তারপর সবাইকে হাত জোড় করে নমস্কার করলো। প্রতি নমস্কার করে নীলাঞ্জনা বলল, তোমাকে শুধু শুধু বসিয়ে রেখে প্রশ্নবাণে অতিষ্ঠ করার ইচ্ছা আমাদের নেই, বরং তোমার গলার গান শোনার ইচ্ছে আছে, সেটা পূরণ করো। স্বপন বলল, সে তো অবশ্যই করবে, আমি ওর তানপুরাটা নিয়ে আসছি এক্ষুনি। সৌভিক বলল, তাহলে তো চা জমে যাবে। সবাই এত কথা বলছে, একমাত্র চুপ করে আছেন সুজাতা। আসলে মেয়ের গায়ের রং দেখে উনি স্তব্ধ হয়ে গেছেন। তার এমন সুদর্শন ছেলের এমন কালো বউ হবে ভাবতেও পারছেন না তিনি। অথচ আপত্তিও করতে পারবেন না, কারণ শর্ত দিয়েই বিয়ে করতে রাজি হয়েছে কৌশিক। শ্রেয়াকে অপছন্দ করে তিনি ছেলে মেয়ের কাছে অপ্রিয় হয়েছিলেন। এবার আর কোনো পথ রাখেনি কৌশিক। তানপুরার সুর কানে আসতে সম্বিত ফিরে পেলেন সুজাতা। নীলাঞ্জনা সৌভিকের অনুরোধে পরপর 3টে রবীন্দ্রসঙ্গীত গাইল ঋতুশ্রী। অপূর্ব সুন্দর কণ্ঠস্বর ঋতুর। গান শুনে মুগ্ধ হলো সবাই। নীলাঞ্জনা বলল, স্বপনদা, আমাদের সকলের ঋতুকে পছন্দ হয়েছে, আমরা দেরি করতে চাই না, আপনি পাঁজি নিয়ে আসুন, আজই দিন পাকা করে যাব আমরা। স্বপন বললেন, সুজাতা দেবী, আপনি তো কিছু বললেন না, আপনার কি মত? সুজাতা বললেন, আমার ছেলে মেয়েরা এখন বড় হয়েছে, ওদের মতই আমার মত। পাঁজি নিয়ে এলেন স্বপন মুখার্জি। দিন দেখা হলো। আগামী 28শে আষাঢ়, ইংরাজি 13ই জুলাই, রবিবার বিয়ের দিন ধার্য হলো। নীলাঞ্জনা বলল, হাতে 14 দিন সময়, মধ্যে মাত্র একটা রবিবার, এর মধ্যে আপনি সব ব্যবস্থা করে উঠতে পারবেন তো স্বপনদা? স্বপন বললেন, হ্যাঁ পারবো, আমার পিস্তুত ভাইয়েরা ঋতুকে খুব ভালোবাসে, ওরা ভীষণ করিতকর্মা, ওরা সব আয়োজন করে ফেলবে, তোমরা নিশ্চিন্তে থাকো। নিজের হাতের বালা খুলে ঋতুর হাতের মাপ নিলেন নীলাঞ্জনা। ও বলল, এই আকাশ নীল রঙের শাড়িটাই তোমাকে ভারী মানিয়েছে, আমাদের বাড়ি থেকে এই ধরনের রঙের বেনারসি কেনার চেষ্টা করব, তবে বিয়েতে লাল বেনারসি পরলে খুব ভালো লাগে। তোমার বিশেষ কোনো পছন্দ না থাকলে লাল রঙের বেনারসি কিনো। ঋতু বলল, আমি কালো, তবুও লাল রং আমার খুব ভালো লাগে। সুজাতা বললেন, ওর আংটির, ব্লাউজের আর জুতোর মাপটা নিয়ে নে নীলা। সমস্ত কিছুর মাপ নিয়েও ঋতুর পছন্দ অপছন্দ জেনে নিয়ে উঠে দাঁড়ালো কৌশিকরা। গাড়ি ছুটে চলেছে সুজাতার বাড়ির উদ্দেশ্যে, সেই সঙ্গে ছুটেছে সুজাতার মন। লাল বেনারসি পরে কনের সাজে সজ্জিত ঋতুকে মনে মনে কল্পনা করলেন সুজাতা। না, মন্দ লাগছে না। আসলে কালো মেয়ে ঋতুকে ভালো লেগে গেছে সুজাতার। হবু বৌমার গায়ের রং নিয়ে আর কোনো আক্ষেপ নেই তাঁর মনে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।